এক পর্যায় থেকে 30 থেকে 40 জন দেখি ব্যাটালিয়ান ভিতরে আসে, একবারে ভিতর থেকে বাহিরে আসি গেটের সামনে অ্যামোগুলো নিয়ে। অ্যামো নিয়ে আসার পরে ওরা লুট করার পরে এমন ফায়ারিং শুরু করে ছাত্র জনতার উপরে, এক পর্যায়ে আমরা টিকতে পারি না। জুলাই থেকে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে অবস্থান নেই। তো সেই দিন 18 জুলাই আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করি। তো এক পর্যায়ে সেখান থেকে ধীরে ধীরে দিন যাই, এরপরে হাইকোর্টের রায় আসে। তো এক পর্যায়ে রায় নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম না। তো এক পর্যায়ে এতগুলা লাশ তারা কিভাবে বিভৎসভাবে হত্যা করে, গুলি করে ছাত্র জনতাকে, যে ছাত্র জনতা একটা দেশের ভবিষ্যৎ, সেই ছাত্র জনতাকেই ধ্বংস করে দিতে। তো এই স্বৈরাচারী যে কায়েমটা করেছিল স্বৈরাচার, তো সেইখান থেকে আমরা 18 জুলাই প্রথম প্রোগ্রাম শুরু হয় চন্দ্রাতে। তো এরপরে ধীরে 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 আন্দোলনের গতি আরও বেগবান হয়। 4 তারিখ যেদিনকে আসিফ মাহমুদ ঘোষণা দিল যে এখন অসহযোগ আন্দোলনের ডাক, তো সেই দিনকে 4 তারিখেই আমরা রাজপথে নেমে পড়ি। তো মূল প্রোগ্রামটা ছিল চন্দ্রাতে। তো চন্দ্রাত থেকে কালিয়াকৈরে পশ্চিম সাইডে হলো 3 থেকে 4 কিলোমিটার, আর এই দিক থেকে আনসার একাডেমিতে হলো 3 থেকে 4 কিলোমিটার। তো হঠাৎ 12টার দিকে আমরা শুনতে পাই, দেখি 12টার পর থেকে অ্যাম্বুলেন্স আসতেছে এই টাঙ্গাইলের এই দিক থেকে। তো সেটা দেখার পরে আমরা অনেক ঘাবড়িয়ে যাই যে এত অ্যাম্বুলেন্স কী কারণে আসতেছিল। তো শুনি টাঙ্গাইলে প্রচুর পরিমাণে ফায়ারিং হয়েছে, পুলিশ নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করতেছে। তো এক পর্যায়ে হঠাৎ করে শুনি যে কাকতালীয়ভাবে এটা চন্দ্রাতে এবং এই আনসার একাডেমিতে এবং কালিয়াকৈর থানা দুটা কাকতালীয়ভাবে একই সময় ফায়ারিং শুরু হয়। তখন আমাদের মেন প্রোগ্রামটা ছিল চন্দ্রাত থেকে 2 সাইডেই 3 থেকে 4 কিলোমিটারের দূরত্ব। তো আমরা 1:18 দিকে, ঠিক আমার টাইমটা মনে আছে, 1:18 দিকে বা 20-এর দিকে আমরা 2টা ভাগ হয়ে যাই। চন্দ্রাত থেকে একটা বড় সংখ্যক যাইলো আনসার একাডেমির দিকে, আর একটা সংখ্যক যাইলো কালিয়াকৈর থানার দিকে। তো সেইখান থেকে আমরা যাওয়ার পরে আনসার একাডেমিতে আমি একটা ভ্যান পেয়েছিলাম, ভ্যানের থেকে উঠে একদম সামনে চলে যাই। মানে আন্দোলনে ওরা পায়ে হেঁটে আসছিল, আমি একবার টোটালি ভ্যানে চড়ে সামনে চলে যাই। তো এক পর্যায় থেকে 30 থেকে 40 জন দেখি ব্যাটালিয়ান ভিতরে আসে, একবারে ভিতর থেকে বাহিরে আসে গেটের সামনে অ্যামোগুলো নিয়ে। অ্যামো নিয়ে আসার পরে ওরা লুট করার পরে এমন ফায়ারিং শুরু করে ছাত্র জনতার উপরে। তো এক পর্যায়ে আমরা টিকতে পারি না। তো না টিকার কারণে আমি যে পজিশনে ছিলাম সেটা হলো একটা ময়লার ড্রামের পাশে আমি আশ্রয় নেই। তো সেইখানে আমার উপরে ফায়ারিং শুরু করে। তো এক পর্যায়ে সেখান থেকে আমি দৌড় দিয়ে একটা গলির পাশে যাই, সেখান থেকে আমি প্রতিরোধ করার চেষ্টা করতেছিলাম, নির্দেশনা দিয়েছিলাম। তো হঠাৎ করে এক ব্যাটালিয়ন দেখি আমার উপরে দৌড় দিয়ে আসলো, এসেই ঠাস করে একটা ফায়ারিং করলো। আমার এই পজিশনে ছিলাম, তো এক পর্যায়ে আমার মাথার পিছনে লাগে, যে এটা একবার ফুলির ভিতরে চলে যায়, আর একটা চোখের ভিতর লেগে, ডান চোখে লেগে একবার টোটাল লাস্ট পয়েন্টে যে ব্রেন, সেই ব্রেনের কাছে চলে যায়। সেইখান থেকে আমাকে ধরাধরি করে একটা গলিতে নিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে সেখান থেকে ইমিডিয়েটলি আমাকে হসপিটালে নিতে হবে। তো এক পর্যায়ে আমাকে শেখ ফজিতুল নেসাতে নিয়ে যায়। তো শেখ ফজিতুল নেসাতে নিয়ে যাওয়ার পরে সেইখানে থেকে সন্ধ্যার সময় নিয়ে যায়, এটা অনেক কষ্টের পরে। সেখানে ছাত্রলীগের পোলাপান এসে মানে একটা গ্যাঞ্জাম করার চেষ্টা করে যে যারা আন্দোলনে আহত ছিল এদেরকে বের করে দিতে হবে। সে হাসপাতালের যে কর্তৃপক্ষ তাকে অনেক চাপ দিয়ে শুরু করলো, আর সেই হাসপাতাল কর্তৃপক্ষ আওয়ামী লীগের লোক ছিল, যেটাকে আওয়ামী লীগের দোসর বলে আমরা। তো সেও চিকিৎসা আমাকে দিতে চায় না। অনেকে আমাকে ডাক্তাররা প্রশ্ন করতেছিল যে কোথা থেকে কিভাবে আহত হয়েছে। তো আমরা কিছুই বলি না, আমরা বলি যে প্লিজ দয়া করে চিকিৎসাটা আমাকে দিন। তারপর আমাকে অপারেশনের থিয়েটারে নিয়ে যায় দেখি আমি পুরোটা সেন্সলেস ছিলাম না। তো আমাকে জাস্ট এই চোখেটা অবশ করার পরে তো আমাকে দেখে মনে হয় যে সুই দিয়ে কিছু ভিতরে খুঁচানির পরে এক পর্যায়ে মনে হলো ওরা আমাকে কানে এক ডাক্তার বললো যে বাবা আমি পারলাম না, মাফ করে দিস। তো এক পর্যায়ে 4 থেকে 5 তারিখ আসে, স্বৈরাচারের পতন ঘটে। তো এক পর্যায়ে আমরা ট্রিটমেন্টের জন্য ঢাকাতে যাই। ঢাকা চক্ষু বিজ্ঞানে ট্রিটমেন্টে সেখানে অনেক চোখের রোগী। তো এক পর্যায়ে
সেখান থেকে আমাকে পরের দিনেই 5 তারিখে যাই, 6 তারিখে অপারেশন করে 7 তারিখে আমাকে বাসায় পাঠিয়ে দেয়। ভিতরে বুলেট রেখেই ওরা সার্জারিটা করে উপরে সেলাই দিয়ে ওরা আমাকে বাসায় পাঠিয়ে দেয়। ফার্স্ট সার্জারি হয় শেখ ফজিতুন্নেসাতে, সেখানে ফেল হয়। 6 তারিখে আমাকে এই 5 তারিখে ঢাকাতে নিয়ে যাই রাতে, 6 তারিখে একটা সার্জারি হয় ঢাকার কোন হাসপাতালে? ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। আর এরপরে সেখান থেকে সার্জারি পরে আমাকে বাসায় পাঠিয়ে দেয়। তো ঢাকা সিএমএস থেকে সেনাবাহিনী মিলিটারিরা ঘোষণা দিল যে ওরা ট্রিটমেন্ট শুরু করবে। 18 তারিখে ঘোষণা দেয়, আমি 25শে আগস্ট সেখানে যাই। তো যাওয়ার পরে আমাকে সেখানে ভর্তি থাকি। এক পর্যায়ে আমার 3 নাম্বার সার্জারিটা হয়। তো সার্জারিটি হওয়ার পরে আমাকে চোখের একটা অংশ কেটে তারা বাদ দিতে হয়। বাদ দিয়ে সেইখানে জায়গায় একটা অয়েল ঢুকে দেয়। অয়েলটা দেওয়ার পরে বললো যে এখন আল্লাহর উপরে ভরসা করো, এখন আল্লাহকে ডাকো, আল্লাহ যদি চাই তাহলে হবে সব কিছু। তো এক পর্যায়ে ধীরে ধীরে ট্রিটমেন্ট নিতে নিতে দেখা গেলো আমার চোখটা আস্তে আস্তে দিন দিন ছোটো হওয়া শুরু করলো। একবার ছোটো হতে হতে একবারে দেখেন চোখ একবার ছোটো হয়ে একবারে ভিতরে ঢুকে গেছে। তো এখন আমি ঠিক মতো যদি ট্রিটমেন্টটা পেতাম সেই সময় তখন হয়তো বা আমি অন্তত চোখটা থেকে যেত। এখন ডাক্তারের সিদ্ধান্ত নিয়েছে ওনারা এই চোখটা উঠিয়ে ফেলবে, উঠিয়ে হয়তো একটা আর্টিফিশিয়ালের সৌন্দর্যের জন্য একটা লাগিয়ে দিবে। এখন যে যন্ত্রণাটা হয়, এখন বর্তমান যে পরিমাণ যন্ত্রণাটা, আমি রাতে ঘুমাতে পারি না। এখনও ঘুমালে সেই স্বপ্নটা মনে হয় যে আমাকে কেউ জানি গুলি করছে, এতটা যন্ত্রণা হয়। আর রাতে প্রাথমিকভাবে ঘুমাতেই পারি না এরকম। আমাদের সবচাইতে বড় প্রবলেম আসলে আমার যে এই সাইটটা আমি পুরোপুরি মানে অন্ধ হয়ে গেছে। আমি যদি কোনো দিকে রাস্তা দিয়ে হেঁটে যাই তখন আমাকে প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ঘুরতে হয়, ঘুরে তারপরে দেখতে হয়, তাহলে দুই সাইডে একটু কাভার হয়। আর বিশেষ করে যখন বাসে থেকে বা কোনো জায়গায় জার্নি করি, বাসে থেকে যখন আমি নামবো আমার কাছে মনে হয় যে অনেকটা নিচে। যখন আমি পা দিই তখন দেখি যে একটা হোঁচট খেয়ে যাই। সিঁড়ির দিকে যখন নামবো তখন একটু সমস্যা হয়। দৈনন্দিন চলার ক্ষেত্রেও সমস্যা হয়। দূরের জিনিসগুলো আগে যেমন দেখতে পেতাম 2 চোখ মেলে, এখন দেখতে পাই না। তারপর বিভিন্ন সময় চোখে পানি দেওয়ার সময় একটা ঝামেলা হয়, যেখানে বর্তমানে পানি দিতেই পারি না চোখে, ডান চোখে দিলে একটু ঝামেলা হয়। এরপর চোখের আস্তে আস্তে দূরের বিষয়গুলো একটা দেখতে পাই না, আগে যেমন দেখতে পারতাম। তো যখন বিশেষ করে আকাশের দিকে তাকাই তখন আকাশে যে চাঁদটাগুলো আমরা দেখতাম, তারা দেখতাম, এখন সেগুলো মনে হয় ছোট্ট একটা কি যেন, ওইভাবে এখন ভালো করে দেখতেও পাই না। যে এই যে তারা যে হত্যাকাণ্ড চালাইছে এটা তো নির্বিচার। তো সেই ক্ষেত্রে এদেরকে তো অবশ্যই তাদের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী, তাদেরকে আইন অনুযায়ী এদেরকে বিচারের আওতায় আনতে হবে। তখন বিচার যদি হয় বেশিরভাগই ফাঁসি হয়, কারণ তারা গণহত্যা চালিয়েছে, একটা দেশে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে। সেই ক্ষেত্রে তো তাদেরকে ফাঁসি হওয়াটাই আমি যৌক্তিক মনে করি। এবং যদি সুষ্ঠু বিচারের আমি দাবি জানাই সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, যে সরকারের বিচার না হওয়া পর্যন্ত, এদের স্বৈরাচারী বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনে যেন না হয়। প্রত্যেকেই সেখানে তাদের ন্যায্যতার যে অংশীদার, সেই অংশীদারগুলো তারা জানে প্রাপ্য হয়। সরকার যার যতটুকু প্রাপ্য তাদেরকে জানে পৌঁছিয়ে দেয় তাদের কাছে। যারা গরিব দুঃখী আছে তাদেরকে পূর্ণ এই চাকরি, বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদেরকে একটা আওতায় আনা হোক। এবং যে বিভিন্ন বাংলাদেশের মূল যে চালিকা রেমিটেন্স, সেই রেমিটেন্সগুলো জানে সুষ্ঠুভাবে হয়, বিভিন্ন কোনো দুর্নীতি না হয় সেখানে। তো সেই পারপাসে চেষ্টা করব বাংলাদেশে একটা সুশীল একটা রাজনীতি যেন করে, বাংলাদেশটাকে যেন আমরা বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন বৈশ্বিক পর্যায়ে আমরা যেন নিয়ে যেতে পারি। আমাদের জানি বিভিন্ন জিও পলিটিক্সে জানে অবদান থাকে। অর্থনৈতিকভাবে আমরা শক্তিশালী হতে চাই, আমরা সামরিক দিক থেকেও শক্তিশালী হতে চাই। কোনো দল, কোনো দেশ আমাদেরকে যেন হুমকি দিতে না পারে।